বন্ধুরা, পমপমের দৌলতে মারুসোনার কিন্তু হেভি মার্কেট ভ্যালু তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? কালকে অলরেডি তোমরা সবাই ভিডিও দেখে নিয়েছো। প্রচুর ক্রিয়েটার্স এই দুটো এসএসকে নিয়ে প্রচুর ভিডিওস নামিয়ে ফেলেছে। আমি কালকে ভিডিওস অনেকটা লেট করে করেছি বলে আমি দেখলাম ওয়াইটিতে মোটামুটি অনেকেরই এই নিয়ে ভিডিও করা হয়ে গেছে, একই এসএস নিয়ে। আবার আমি একই কথা বলবো, যার কারণে আমি আর এটা নিয়ে কথা বলিনি। আমি মারুসোনার ফিঙ্গার রিংস নিয়ে কথা বলেছিলাম, কারণ নতুন নতুন ইনফরমেশন তো ভিউয়ার্সদের সামনে দিতেই হবে, তাই না? তারপরে আজকে একটু সোমনাথকেও বলবো, মানে সোমনাথ দাদা অবশ্যই ডেফিনেটলি সোমনাথ দাকেও বলবো তুমি ভুল জানো, তুমি যে ভুল জানো তার প্রুফ আজকে দেবো। এবং এত ভয় কিসের ভয়? দেখো, আমি বলেছিলাম না, নিশ্চয়ই দেখেছো, যে কেউ করুক বা না করুক আমি কিন্তু করব। হ্যাঁ, আমি করব। খুব শখ হয়েছে সোমনাথদার নয়, আমি বলবো মন্দিরার খুব শখ হয়েছে ফিল্ডে নামার, তাই তো? চলো, আমি অ্যাপ্রিসিয়েট করছি তোমাকে। আর তোমার মতো একজনকে যদি ফিল্ডে পাই তাহলে খুব ভালো লাগবে। চলো, এরপরে তো চলবেই তোমার সঙ্গে আমার শেয়ারে টক্কর। চলো, খুব ভালো ওয়েলকাম জানালাম তোমাকে। চলো, মারুসোনাকে নিয়ে মারুসোনাকে একটু ডোজ দিয়ে নিই, তারপরে ফিরে আসছি বাকি টপিকস নিয়ে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। কালকে দুটো এসএস অনেকে সবাই পড়ে শুনিয়েছে, দেখিয়েছে, থাম্বনেলে দিয়েছে, আমি আর দিলাম না। আমি অন্য কিছু তোমাদের সঙ্গে একটু নতুনত্ব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি শুধু বলতে চাই যে মারুসোনা দেখলি তো পমপমের কতটা গাত্র দাও, মানে কতটা জ্বলছে সোনালি দিদিভাইকে নিয়ে। হ্যাঁ, দুই বোনের মাঝখানে কোথা থেকে এলো সোনালি দিদিভাই? কোথা থেকে এলো? ছিলি তো তোরা দুই বোন, উড়ে এসে জুড়ে বসেছে। বলতো তুই ঠিক কিভাবে মন্দিরের লাইফে এসে জুড়ে বসেছিলি? ঠিক কিভাবে তুই মন্দিরাকে ইউজ করেছিলি বল? জুয়েলারি বিজনেস, তাই না? শাড়ির বিজনেস, তাই না? কেন ডিসকাস করেছিলি একবারও? আমি তখন তোমাদেরকে ডে 1 থেকে যখন এই টপিক্সের উপর কথা বলি, তখন কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ওরা যখন আমাদেরকে বরাহ নন্দন বলেছিল, আমাদের দেবদেবীকে নিয়ে ওরা খিল্লি উড়িয়েছিল, বিয়ের নামটা নিয়ে, মানে আমাদের এই যে বিয়ে শাখা সিঁদুর এটাকে নিয়ে যখন ওরা খিল্লি উড়িয়েছিল, তখন আমি তোমাদেরকে অনেক কিছু বলেছিলাম, অনেক কেস, অনেক অ্যাডভোকেটের এখানে স্টেটমেন্ট তুলে দিয়েছিলাম। তোমরা অনেকে কমেন্টসও করেছিলে কি হলো। আমি তখন তোমাদেরকে বলেছিলাম দুটো ছেলে মেয়ে সংসার করছে, কখনোই চাই না তাদের সংসারটা নষ্ট হয়ে যাক। তো কেন আমি স্টপ করে দিয়েছিলাম, অনেক দূর আগিয়ে গেছিলাম। আজকে সব সত্যি বলবো, কারণ এতদিন একটা এখানে সেলোটেপ মারা ছিল, কোথাও গিয়ে একটা লিমিটেশন রেখে আমাকে কথা বলতে হচ্ছিল। লিমিটেশন আমি ব্রেক করতে পারি না, আর কাউকে কথা দিলে আমার সেই সবার আগে আমি জান দিয়ে দেবো, কিন্তু আমার কথা নচ্চর হবে না। আজকে যখন আমি ফুললি সাপোর্ট পেয়ে গেছি এবং খুললাম, তো আজকে সমস্তটা তোমাদের সামনে আমি ক্লিয়ার করতেই পারি। আমি যখন প্রথম স্টার্টিংয়ে ওর মা বাবাকে নিয়ে, মারুসোনার বাবা মাকে নিয়ে কিছু কথা আমি কয়েকটা ভিডিওই করেছিলাম, 2-4টে ভিডিও কথা বলেছিলাম। আমার সেই ভিডিওগুলোকে প্রাইভেট করতে হয়েছে। প্রাইভেট আমি মারু বা পমপমের জন্য করিনি, আমাকে কোনো একজন বলেছিল, বারবার রিকোয়েস্ট করেছিল যেন আমি ছেড়ে দিই ওর বাবা মার তরফটা, কারণ ওইদিকে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো সেই কারণে আমি ওই দিকটা ছেড়ে দিয়েছি। বরাহনন্দন যখন বললো, তখন যখন আমি পার্সোনালি এরকম অনেক কিছু আমরা মানে মাস্ক আমি একটা তৈরি করে তারপরে পিটিশন দেওয়ার একটা কথা ভেবেছিলাম, অনেক কিছু ভেবেছিলাম। তো সেই পর্যন্ত এগিয়ে গেছিলাম, সেখানেও আটকে দেওয়া হয়েছিল। শুধুমাত্র এই দিদিভাই বারবার রিকোয়েস্ট করেছিল, মারু নাকি প্রচন্ড ভালো বোন হয়, সে বোনকে সাপোর্ট করছে, প্লিজ যেন আমরা এই দিক থেকে সরে যাই, ওদের লাইফগুলো স্পয়েল হয়ে যাবে। তাই তার কথা ভেবে, তাকে রেসপেক্ট করে, কোনোদিনও মারু আর পমপম আমার রেসপেক্টের জায়গাতেই ছিল না। ওদেরকে আমি পাত্তাই দিই না। ওদের মতো মুখের ভাষা, ওদের মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যারা করে তাদেরকে ভদ্র বলে আমি মনে করি না। এখানে আরও অনেক কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু জাতির স্বার্থে চুপ করে গেলাম, বলতে পারলাম না, কারণ আমি একজন সাধারণ মানুষ, সেই কারণে। তো সেই জন্য আমি ওইগুলো থেকে মুভ করে গেছিলাম। আমি কখনোই চাইনি দুটো ছেলে মেয়ে সংসার করছে আর এমন একজন মানুষ যে আমাকে এতটা ভালোবাসে, সে আমাকে কোনো কিছু রিকোয়েস্ট করছে, তাই জন্য স্টপ হয়ে গেছিলাম, কিচ্ছু করিনি, আগাইনি। তো সেই জন্য ওরা সুন্দর মতো সংসারটা করতে পারছে। তাছাড়া ভেবো না একেবারে চুপ করেছিলাম, কিছু কাজ আমিও করেছি, আমাকে স্টপ করে দেওয়া হয়েছে, দিদিভাই বারবার রিকোয়েস্ট করেছে। কিন্তু এদের মতো স্বার্থপর একটা কথা কি জানো, মারু তো স্বার্থপর ছিলই, মারুর মা, এটা আমরা অতীতে বহুবার দেখেছি। কিন্তু এদের থেকেও বেশি ডেসপারেট হচ্ছে এই পমপম। গিয়েছিলি না মন্দিরের বাড়িতে? পা ধরেছিলি সোমনাথে? উত্তর দিয়ে যাবি।
শাড়ি ব্যবসা করার পর গিয়েছিলি, পাটা কি ধরেছিলি? ভুল হয়ে গেছে। আর এই ভুল হয়ে যাওয়ার আগে পর্যন্ত কি বলেছিলি, কি বলেছিলি? তাহলে বুঝবো সম্পর্কটা কখনো ছিলই না। বাবা, সম্পর্ক যখন ছিলই না, যখন বুঝেই গেছিলি, রানাঘাটে কেন এলি? তোদেরকে রানাঘাটে যে নিয়ে আসলো, মন্দিরা জানতোও না, তোদেরকে রানাঘাটে শেল্টারের ব্যবস্থা যে করে দিল, তাকেই পেছন থেকে এইভাবে ছুরি মারলি। বাবা, এতটা রাগ তোর, মানে তোদের বিশেষ করে পমপমের জায়গা নিয়ে নিয়েছে, সোনালিদি জায়গা নিয়ে নিয়েছে মন্দিরের কাছে। সোনালিদির অবদান মন্দিরার জীবনে অনেক বড়। মন্দিরা যে পাকে, তোরা যে পাকে মন্দিরাকে তলিয়ে যাচ্ছি, মানে নিয়ে যাচ্ছিলি, সেই পাক থেকে সোনালিদি মন্দিরাকে তুলে নিয়ে এসেছে। ওকে এই সংসারটা নতুন করে গিফট করেছে, ওকে বোঝাতে শিখেছে কোনটা রিয়েল আর কোনটা রিল, ওকে ফ্যাক্টের মধ্যে ওকে তুলে ধরেছে, ওকে এনেছে। জানিস তো, তোকে একটা কথা বলি, আমি ভিউয়ার্সদের সাথে বলছি, আমি কিন্তু এটাও জানি, কখনো এক্সপোজ করিনি, কারণ আমাকে বারণ করেছিল। যেদিন পিএলআর নিয়ে কথা হয়েছিল, পিএলআর করা হয়েছিল মন্দিরার, সেদিন ওই সতীনের ব্যাপারটা অনেক রকম কমেন্ট করেছে, ম্যাক্সিমাম কমেন্ট মারু সোনার এসেছিল। আমি কিন্তু এটা রিয়েলিটিটাও জানি, কিন্তু ওই যে কোথাও গিয়ে কেউ যখন বলে যে না প্লিজ বলবি না, তখন সেটাকে রাখতে হয়, তাই বলিনি। তুই কি মনে করেছিস তুই আমার থেকে 100 গুণ বেশি জানিস এই মন্দিরাকে, সোমনাথদাকে, সোনালিদিকে? আমরা তো সামান্য একটু জানি, সে সামান্য একটুটাই আমরা তাদের কথা রাখতে জানি, বুঝতে পেরেছিস তো? আরেকটা কথা মন্দিরাকে বলবো, হুট করে কাউকে বিশ্বাস করে নিও না। অনেকবার বলেছি, তুমি কিন্তু তার জন্য আমাদেরকে অনেক কিছু শুনিয়েছো বহুবার। তোমার প্রাণের এই বোন, প্রাণের বোনই তোমাদেরকে বাসটা দেওয়ার চেষ্টা করছিল, তোমার লোকেশন, তোমার জায়গাতে এসে তোমার মাথার ওপরে ছড়ি ঘোরাতে চাইছে, তোমার খেয়ে তোমার পরে তোমার পেটে গামছা বাঁধার ব্যবস্থা করছিল, বুঝতে পেরেছো? ওই যে তোমার বাড়িতে গেছিল না, হাতটা জোর করে বলতে ভুল হয়ে গেছে, সব ভনিতা ছিল, তারপরে কি বেরোলো শুনতে পেয়েছো তো? জুয়েলারি বিজনেস করবো, বলবি না দিদি? কাইগেও যেন না জানে, মন্দিরাও যেন না জানে, মন্দিরা দিদিও জানে না। মন্দিরার হয়েই তো, মানে মন্দিরার জন্যই তো বেঁচে আছিস রে, মন্দিরার জন্য। আর তোমাদেরকে বলেছিলাম না যে ওর ব্যবসা লাটে উঠেছে, কিরে? এই তো তোর বউ মারুসোনা বললো, আমি অতুত্ত তো এই জন্য যেতে পারছি না, আমাকে নেকে শুধু ঘুরতে যেতে পারছে, আর ধাবায় গিয়ে চা খেতে পারছি, আর পার্কে যেতে পারছি, অবকাশ পার্কে। তো অতুত্ত? আমি তো অন্য কিছু শুনলাম, তোর নাকি এই ব্যবসা হয়ই না, তো রোজ যে এত মাল নিয়ে এসে দেখাচ্ছিল, এই কলকাতায় গেছে মাল আনতে। জিজ্ঞেস করলাম কি হলো ওই ব্যবসাটা? ওটাই তো ঠিক করে করতে পারতো মন দিয়ে। ওই ব্যবসাটা নাকি ওর হয়ই না, হবে কি করে? বউ ভেরুয়া যে হয় তার কখনোই হয় না। সংসারে যে খাটের ওপর বসে যারা খায়, লক্ষ্মীশ্রী নেই যাদের সংসারের মধ্যে, তাদের কখনো ভালো হয় না। লক্ষ্মীকে ধরে রাখতে জানতে হয়, বড় চঞ্চলা লক্ষ্মী। মন্দিরা আজকে হয়নি, মন্দিরা অনেক করেছেন, প্রচুর পরিশ্রম এখনো করে। আর সোমনাথের মতো, সোমনাথের জায়গায় তুই কয়েক জন্ম চেষ্টা করেও পারবি না পক্ষ, বুঝতে পেরেছিস? ওর মতো ছেলে, ওর মতো অনেস্ট বলে আজকে ও এই সংসারটাকে এই রূপে পেয়েছে, বুঝতে পেরেছিস? ও যেটা ছিল সেটা থেকে ও 10 গুণ বেশি ভালো একটা সংসার পেয়েছে, শুধুমাত্র সোমনাথের জন্য আর এই সোনালি দিদিভাইয়ের জন্য, বুঝতে পেরেছিস? যাই হোক, কালকে তোমরা নিশ্চয়ই শুনেছো, অনেকে পড়েও বলেছে, অনেক ক্রিয়েটার। তারপরেও আমি যেটা শুনলাম অনেকে একটু মানে উল্টো পাল্টে, মানে আগেরটা পরেরটা আগে হয়ে গেছে। তো আমি একটুখানি বলছি, আমি এটা দিলাম না থাম্বনেলের মধ্যে, যেটা বলেছে যখন কাউকে সরাসরি কিছু বলা যায় না, তখন এই স্ট্যাটাসটাই ভরসা থাকে, তাকে এটা বোঝানোর জন্য যে তার কিছু কাজে আমরা হতবাক আর আঘাতপ্রাপ্ত। সে নাকি আমাকে ভালোবাসে, আমাকে নিজের বাড়ির একজন মনে করে, আবার সেই এমন কিছু নতুন কাজের সাথে যুক্ত হয় যে সে কারণে আমার বরের ক্ষতি হয়। এটা কেমন হয়ে গেল বিষয়টা, তাই না? আমি এতদিন জানতাম কোনো প্রিয় সম্পর্ক হারিয়ে যাওয়ার পর সেটা যখন ফিরে আসে সেটাকে আমরা খুব যত্ন করে আগলে রাখি, কিন্তু আজ দেখছি না আমি ভুল, মানে হারিয়ে যাওয়ার পর মারুর সঙ্গে মন্দিরের সম্পর্কটা একটা সময় সোমনাথ চাইনি, সোমনাথ বুঝতে পেরেছিল তো, সোমনাথ কখনোই মানে মারুকে সাপোর্ট করতো না, কিন্তু মন্দিরার জন্য মেনে নিয়েছিল। আচ্ছা, কিন্তু আজ দেখছি না আমি ভুল, আর আমি আগলে রাখার আপ্রাণ চেষ্টা করলেও তার কিছু কাজের জন্য আমাদের খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তারা সেটা বুঝতে পারছে না নাকি বোঝার চেষ্টা করছে না, জানি না। সরাসরি কিছু বলাটা অন্যায় আবদার, তাই আমি চুপ থাকবো, কিন্তু তাদের নিজেদের বিবেক বোধ। আমি শুধু ভাবি এরকম একটা সিদ্ধান্ত নেবার আগে তারা একবারও ভাবলো না যে আমাদের সেটা খারাপ লাগতে পারে, আমরা কষ্ট পেতে পারি, সম্পর্কে চিট ধরতে পারে, আরও কত কিছু করার ছিল, হাজারো পথ ছিল, সব ছেড়ে সোমনাথের মনে কষ্ট দেবার কাজটাই শ্রেয় মনে হলো। এবার সম্পর্কে চিট ধরলে সেটা তাদেরকেই ঠিক করতে হবে, যে কোনো একটা চয়েস করতে হবে। আমাদের সাথে সুসম্পর্ক না,
ওখানে ডট ডট ডট। তো এটা হচ্ছে মন্দিরার স্ট্যাটাসটা দিয়েছিল, এবং তোমাদেরকে আমি বলে দিই, জানি না কেউ বলেছে কিনা, এটা মেবি বলতেও পারে। স্ট্যাটাসটা যখন দেয় তখন পপকর্ন দেখার পর ফার্স্ট ফোনটা সোনালী দিদিভাইকেই করে, এবং সোনালী দিদিভাই যাতে দুই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় সাথে সাথে মন্দিরাকে ফোন করে বলে স্ট্যাটাসটা ডিলিট করে দিতে। মন্দিরা তখনই কথা বলতে বলতে সেকেন্ডের মধ্যে স্ট্যাটাসটা ডিলিট করে দেয়। তারপরে এটা তো হলো, তারপরে ডিসাইড করলো জুয়েলারি বিজনেস করবে, এবং সোনালী দিদিভাইকে বললো যে জুয়েলারি বিজনেস করবো, কেউ যেন জানতে না পারে, আমার পেমেন্ট ঢুকলে তবে। কি বোনকে বিয়ে করেছিস? তোর পেমেন্ট ঢুকলে তবে তোর সব হবে। কি বিয়ে করেছিস? তার কোনো সেভিংসও ছিল না। তোর তো পুরো সংসারটাই ডোনেশনে তৈরি হয়েছে মন্দিরা সোনালী দিদিভাইয়ের দৌলাতে। তোর যে ইয়েটা রয়েছে, ম্যাট্রেসটা, বালিশগুলো, তোর এখানে যে ঘর ভাড়া রয়েছে, তোকে যে রানাঘাটে নিয়ে আসা, তোর বিয়েতে প্রোটেকশন দেওয়া, পুলিশ প্রোটেকশন, লালবাজার পর্যন্ত খবর দেওয়া কে করেছে? তোর বাবা মাকে সেভ কে রেখেছে? কেন থানায় গিয়েছিলি যখন এত বাড়াবাড়ি হচ্ছিল? ওখান থেকে বসে ওই মেয়েটি লালবাজার পর্যন্ত সমস্ত কমিউনিকেশন সে করেছে। বলছিস কোথা থেকে আসলো? তোর পমপমের কতদূর স্পর্ধা। যারা বরাহনন্দন ডিরেক্টলি বলতে পারে, যারা বলতে পারে পেছনে বুঝে দেবো, সেই ছেলেটার সভ্যতা, শিক্ষা, এটা নিয়ে তো প্রশ্ন থাকেই। আর মারু, তাকে তো আজকে আমরা নতুন দেখিনি, তাকে আমরা অনেক আগে থেকেই দেখি, অনেক আগে থেকেই চিনি, জানি এরা কি ক্যারেক্টারে, তাই না? পমপম তোর লাইফে কতদিন থাকে দেখ, তোর এই যে ইনকাম যেদিন পড়ে যাবে না, পমপম তোকে লাত মারবে, আজকে বলে দিয়ে গেলাম। তুই পমপমের মতো একটা ছেলেকে চুজ করেছিস না? পমপম তোকে শুধু ইউজ করছে। এই পমপমের কারণে তুই আজকে সোনা দিব্যার কাছ থেকে এত দূরে চলে গেলি। আমি জানি তোর এতটা স্পর্ধা হবে না, তুই এতটাও ডেসপারেট নোস, খারাপ তো ডেফিনেটলি, কিন্তু এতটাও না যে কাজটা আজকে পমপম করলো। বাবা, পমপম যার কোনো ক্ষমতাই নেই, 1 কেজি চাল কেনার যার ক্ষমতা নেই, সে আবার অন্যকে নিয়ে এই ধরনের কথা বলে না? জুয়েলারি ও কি করে দিল? দিতেই পারে, ও করতেই পারে, ও বিজনেসটা অনেক আগে থেকেই করছে। তুই ফট করে আবার ফোন করেছিস, কি করে জানলো? তুমি কেন বলনি? বাবা, তুই কাকে ইন্টারোগেট করছিস? কে তুই? যা নিজের এলাকায় যা। ক্ষমতা নেই নিজের এলাকায় ঢোকার, যা অন্য জায়গায় গিয়ে ভাড়া থাক। ক্ষমতা নেই তোর, ক্ষমতা নেই। শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, মা বাবা সবার সাথে তো খুব ভালো পিরিত রে। বালিশ দিয়ে যাচ্ছে, পলা দিয়ে যাচ্ছে, আংটি দিয়ে যাচ্ছে, চুরি করে সব নিয়ে এসেছিস। চুরি বিদ্যা শিখেছিস নাকি পমপম? এই শিক্ষা, দুজনে নাকি আবার কলেজে পড়তিস। চুরি বিদ্যার শিক্ষা শিক্ষিত নাকি তোরা? শুধু চুরি আর চুরি আর চুরি। নোংরা মেন্টালিটি, নোংরা। তোরা কারো হতে পারবি না, ভাগ্যিস আলাদা থাকিস। পমপমের বাড়িতে যদি এই মারুর মতো মেয়ে ঢোকে না সংসার করার জন্য, আর এই পমপম তো আছে পুরো সংসার জ্বালিয়ে দেবে। বুঝতে পেরেছো তো? পুরো সংসার চালিয়ে দেবে। এইরকম নক্কারজনক মানে মেন্টালিটির এই দুটো একদম বাজে, থার্ড ক্লাস। সেটা আমরা অনেক আগে থেকেই জানতাম, আর বহু আগে থেকেই আমি সোনালী দিদিভাইকে বলেছিলাম। সোনালী দিদিভাই শুধু আমাকে বলে যাচ্ছিল, না বিশ্বাস কর বোন খুব ভালো। তো আমার বোন মন্দিরা ওকে ভালোবাসে, মানে আমি ওকে ভালোবাসি, আমি ওকে আগলাবো। এইমাত্র কথা হলো আমার, তারপরে ভিডিওটা করতে বসেছি। এ দেখ ক্ষমতা, দেখ আমাদের ক্ষমতা আছে কিনা দেখে নিস। আর আমরা যেচে কারো সঙ্গে সম্পর্ক করতে চাই না। আমাদের সততা আর আমাদের বুদ্ধি আমাদেরকে অন্যের সাথে কানেক্ট করে। তুই তো যেচে যাস, বুঝতে পেরেছিস? কোথায় আছে কে ডোনেশন দেবে, আমার সংসারটা কি করে হবে, আমার মাইক্রোওভেন, আমার ফ্রিজ, আমার এই, আমার সেই, আমার অমুক তমুক গেছে সব বাস আর হাতে হেরিকেন। বুঝতে পেরেছিস? মন্দিরে হাত উঠিয়ে নিয়েছে মানে তো জীবন শেষ। দেখ এই ব্লগিং কতদিন কন্টিনিউ এইভাবে চালিয়ে যেতে পারিস। যেদিন তোর ইনকাম শেষ সেদিন পমপম তোকে লাত মেরে তাড়িয়ে দেবে। বুঝতে পেরেছিস? দুটোই সমান, একে অপরের পরিপূরক। ঈশ্বর একদম বুঝে দুটোকে এক জায়গায় করেছে। যাই হোক, ওভারঅল এইটুকুই ছিল আমার মারুকে নিয়ে বলা কথা। কারণ এদের নিয়ে বলতে গেলে নিজের মুখটাই মনে হয় যেন মুখ আর মুড দুটোই নষ্ট হয়ে যায়। তাই এদেরকে কি বলবো, মানে এরা তো নাম্বার 1 বেইমান নাম্বার 1। এরা যে কি বেইমান। আর সব থেকে বেশি খারাপ হচ্ছে এই পমপম, সব থেকে নিজে ব্যবসা করা। ওনাকে একটা দোকান চালাতো, তোমরা বলো। আবার মারু বলছে যে ও এত বছর ধরে পরিশ্রম করে নিজে ওই দোকানটাকে তৈরি করেছে। ও একা বিজনেস, মানে অত বড় দোকান, মানে সেই দোকান সে কিনা একটা ওই একই জিনিসের ওপরে অনলাইন বিজনেস করছে, সেই বিজনেসটা চালাতে পারছে না। ওর নাকি হয় না, ইনকামই নাকি হয় না। অথচ রোজই দেখি কলকাতা যায়, এত জিনিস নিয়ে আসে, ইনকামই হয় না তোর, না?
তোর মতো কুড়ে ছেলের ইনকাম হবে কি করে, যে কিনা বউয়ের শরীর দেখিয়ে বউকে দেখিয়ে ইনকাম করবে? তুই তো চাস সারাদিন বউর সঙ্গে ভেরু হয়ে থাকবি আর বউয়ের ওই ব্লগিংয়ে আর বউয়ের রান্না করে করে খাওয়াবি, ওষুধ খাইয়ে দিবি, জল মুখে দিয়ে দিবি। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা শো অফ করার জিনিস নয়, ভালোবাসা এখানে থাকে। ভালো আমরাও বাসি, আমরাও কাপেল, আমাদেরও হাজব্যান্ড আছে, আমরাও তোদের মতো একটা সময় নিউ কাপেল ম্যারিড পার্সন ছিলাম, কিন্তু তোদের মতো শো অফ করিনি, তোদের মতো নোংরামি করিনি। বুঝতে পেরেছিস তো? যে স্বামী তার স্ত্রী ভিডিও করছে, এখানে হাত দেয় ওখানে হাত দেয়, পেট বেরিয়ে থাকে, শাড়ি পরছে, ম্যাক্সিমাম হতেই পারে, শাড়ি পরলে অনেক জায়গা এরকম এটা হয়, কিন্তু তারপরও মানুষের একটা সামঞ্জস্য থাকে। ওর সামনের পোশাকটা ভারী, একটা অন্য কোনো সময় নেবে না নাইটি পরলে। যে স্বামী এটাকে অ্যালাউ করে, আমাদের স্বামীরা অ্যালাউ করে না, আমাদের স্বামীরা এগুলো অ্যালাউ করে না। তাই আমাদের ভালোবাসা শো অফ হয়ে আসে না, আমাদের ভালোবাসা ভেতরের ভালোবাসা। বুঝতে পেরেছিস? আমাদের ভালোবাসা বিক্রি হয় না, তোদের তো হাটে বাজারে বিক্রি হয়। হাটে বাজারে লেগেছে বেজায়গারও, বুঝতে পেরেছিস? তোদের ভালোবাসা হাটে বাজারে বিক্রি হয়, মূল্য আছে নাকি? 2 আনা 4 আনা, এই বাজারে বিক্রি হচ্ছে, ওই বাজারে কিনছে, আবার ওখান থেকে বেচে বিক্রি হচ্ছে, ওখান থেকে কিনছে। এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে বাবলা গাছের ড্যাশ ঘষা। বুঝে নিস? বুঝতে পারছিস? শিক্ষিত পার্সেন এরা নাকি শিক্ষিত, আবার বলে আমাদেরকে বরাহনন্দন। মুখ থেকে রক্ত বেরিয়েছে কালকে, খুব ইচ্ছে করছিল বলতে, কিন্তু বলতে পারিনি, কারণ শিক্ষা। ওই মুখটা থেকে এই বরাহনন্দন বলেছিলি না শ্বশুর বাড়িকে সেভ করার জন্য? শ্বশুর বাড়ি মধুরহারি দেখতে পাবি, এই শ্বশুর বাড়ি। বুঝতে পারছিস? ইনকাম তো করিস না, বউয়ের পয়সা খাস, ওই শ্বশুর বাড়ির শাশুড়ি শ্বশুর তোকে তোয়াজ করবে ভাবছিস? ভাবিস না। আর অতীত আমরা ভুলে যাইনি, কতগুলো করে টাকা দিত মন্দিরা, তারপরেও মারুর বাবার মা কি বিহেভ করেছিল, কি ব্যবহার করেছিল, কি কারণে মন্দিরা বেরিয়ে এসেছে। যদি চাস মারু, তাহলে পরে নতুন করে শুরু হবে। আর তো দেখলাম তোর সুদীপ ভাই আজকাল তোর পরে খুব কথা বলছে, সব ঘাট শেষ, এখন যা সুদীপ ভাইয়ের সঙ্গে প্রেম সম্পর্কটা তৈরি কর। এখন তো ওই একটা ঘাটই বাকি আছে। যেমন ওই তোর সুদীপ ভাই কথায় কথায় বলে যে যেমন জগৎটাকে তেমন, মানে কিরকম এরকম একটা কিছু বলে, তো তুইও যেমন জগৎটা সেরকমই দেখবি। তোর জন্য সুদীপ ভাই ঠিক আছে, প্যাচআপ করে নে, ভালো করে প্যাচআপ করে নে। বুঝতে পারছিস? অসভ্য নোংরা মেন্টালিটির মানুষজনেরা। যাই হোক বন্ধুরা, এটুকু ছিল ওভারঅল আমার মারু আর পম্পমকে নিয়ে বলা কথা। এবার আমি সোমনাথকে কিছু বলবো। সোমনাথের ভিডিও দেখে আসলাম সকালবেলা, এবং সেখানে বলছে কন্ট্রোভার্সিকে ও খুব ভয় পায়, ও কেন বড় বড় ব্লগাররাই ভয় পায়। সত্যি ভয় পাও? আমি জানি সোমনাথ এমন একটা ছেলে, রিয়েলি ও এগুলো নিতে পারে না, ও একটা অন্যরকম অন্য দুনিয়ার ছেলে। ও এই সমস্ত নোংরামি, মানে এই কন্ট্রোভার্সিয়াল টপিকস, তারপরে এই সমস্যার মধ্যেও থাকতে চায় না। ও সাদামাটা। ওর ইচ্ছে, মানুষের প্রত্যেকের ইচ্ছে থাকে আমরা অনেক বড় হব, কিন্তু বড় হবই তার জন্য মরিয়া সব তছনছ করে দিয়ে আমাকে বড় হতে হবে, ও ওরকম না। ও 2 টাকাতেও খুশি, ও 2000 টাকাতেও খুশি, ও সব দিক ব্যালেন্স করতে পারে, এরকম একটা মানুষ হচ্ছে এই সোমনাথ। তো সেই জায়গায় দাঁড়িয়ে সোমনাথ আজকে বললো যে কন্ট্রোভার্সিটাকে ভয় পায়, আর কন্ট্রোভার্সি ছেলেরা করে না, শুধুমাত্র 2 জন ক্রিয়েটারের নাম বললো তারাই করে না। তুমি ভুল জানো, অনেক ক্রিয়েটার আছে যারা কন্ট্রোভার্সি করে, ছেলে মেল ক্রিয়েটার প্রচুর আছে যারা কন্ট্রোভার্সি করে। কন্ট্রোভার্সি মেয়েদের মুখেই ভালো লাগে বলো, হ্যাঁ রোস্টিংটা ছেলেদের ভালো লাগে বেশি, কন্ট্রোভার্সিটা মেয়েদের মুখেই বেশি ভালো লাগে। তবে একটা জিনিস খুব ভালো বললাম মন্দিরা, ভাবছি ব্লগিংটা এখন আমি কারোর দেখিই না, এখন আমি কন্ট্রোভার্সি দেখি, ভাবছি আমি ব্লগিং বন্ধ করে দিই, কন্ট্রোভার্সিতে আসবো। আসো আমাদের ফিল্ডে, তোমাকে ওয়েলকাম। তুমি আসলে আমাদের আরও একজন সহ ক্রিয়েটার বাড়বে, ভালোই লাগবে, তখন দুজনে মিলে শেয়ারে টক্কর আরও বেশি ভালো হবে। কোনোদিন আমি তোমাকে কমেন্ট করিনি, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো কি বলেছি, আর ভাঙিয়ে বলার দরকার নেই। যাই হোক, তোমাদের এই খুনসুটিটা আমার আজকে ভীষণই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর মেয়ে খেলছে মেয়ের মতো করে, হ্যাঁ ফোন বাদ দিয়ে খেলা, শৈশবটাকে এনজয় করুক, খাওয়া দাওয়া করুক, তোমাদের সঙ্গে সময় কাটাক, এই জিনিসগুলো খুব ভালো লাগে। সোমনাথদার আজকের কথাগুলো আরও বেশি ভালো লাগলো, রিয়েলি খুব ভালো লাগে। এবং সোমনাথদা বললে এই যে কথাটা বলছি এটা নেই আবার কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি করার মতো হলে আরও অনেক রংচং মাখিয়ে করতে পারতাম, কিন্তু সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় না। আর কন্ট্রোভার্সি কিন্তু আমরা এমনি করি না, কারো ঘর থেকে টেনে নিয়ে এসে করি না। কন্ট্রোভার্সিয়াল টপিকস যদি না থাকে আমরা কখনোই তাকে নিয়ে ছেঁড়াকাটা করি না। যেমন আজকে তোমার এই বিষয়টা আমার কাছে ছেঁড়াকাটা করার মতো মনে হয়নি বলে শুধু এইটুকুই বললাম, যেটা আমার ভালো লেগেছে সেই ভালো লাগাটাকে ব্যক্ত করলাম। তবে যদি নোংরামি দেখি সেটা নিয়ে তো বলতেই হবে, তাই না? কারণ এই জায়গাটাতেই বসেছি এটা করতে। আর একটা জিনিস আজকে প্রথম জানলাম, তখন আমি ছিলাম না কন্ট্রোভার্সি ফিল্ডে, যে মন্দিরাকে দিয়েই নাকি কন্ট্রোভার্সি ফিল্ডটা
মানে উদ্বোধন হয়েছিল ওর গোল্ড কেনা নিয়ে, কোনো একজন মানে কাকুলির অন্দরমহল বলে একজন ছিলেন, তখন আমি দেখতাম তার ভিডিওস, তিনিই নাকি প্রথম শুরু করেছিলেন এবং তার সঙ্গে তার সুদীপ ভাই তিনিও নাকি শুরু করেছিলেন। যাই হোক, এটা জানলাম মন্দিরাকে দিয়েই শুরু হয়েছে কন্ট্রোভার্সিটা। তো সেই মন্দিরা যদি আমাদের ফিল্ডে আসে তাহলে তা আরও ভালো হবে, তাই না? জাস্ট জোকসে পার্ট, আর কিছুই বললাম না। কন্ট্রোভার্সি মানে যাকে যেটা, তোমাকে যেমন তোমার ব্লগিং মানুষ ভালোবাসে, ওটাতেই মানুষ পাগল। তো আমাদের কন্ট্রোভার্সি মানুষ ভালোবাসে, আমরা আবার কন্ট্রোভার্সি ছেড়ে ব্লগিং করলে মানুষের চলবে না, নিতে পারবে না। ঠিক তেমনি জানি না তোমার কন্ট্রোভার্সিটা শুরু করলে মানুষ নিতে পারবে কিনা, এটা তুমিও ইয়ার্কি মেরেছো আর একটু ঠুকে দিয়েছো, ওটুকু বুঝতে পেরেছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু ঠুকেছো, মানে ভদ্র ভাষায় একটু জুতোর বাড়ি মেরেছো। কন্ট্রোভার্সি করি তো মানুষের পেটের কথাটা আগে থেকে বুঝে যায়, মানে ওই প্রত্যেকটা পয়েন্ট থেকে কী বলতে চাইছে এটুকু বুঝি, তা না হলে এই ফিল্ডে আবার বসা যায় না। চেষ্টা করে দেখো যে কন্ট্রোভার্সি করাটা এতটাও ইজি কিনা, বুঝতে পেরেছো? যাই হোক বন্ধুরা, ওভারঅল এটুকুই বলার ছিল। তোমরা সবাই জানিও ঠিক বললাম না ভুল বললাম। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।